চাকরি পরীক্ষার্থী বন্ধুরা ও বিশ্ববিদ্যালয়ে যারা অ্যাডমিশন টেস্ট দিবা তোমাদের সকলকে স্বাগতম। ভিডিওটিতে 25টি বাংলা ব্যাকরণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। প্রথম যে প্রশ্নটা হলো সেটা হচ্ছে বিদ্যা যোগ আরোহণ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? বিদ্যা যোগ আরোহণের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিদ্যা আরোহণ। এই প্রশ্নটা আমরা কিভাবে ব্যাখ্যা করব দেখো, বিদ্যা যোগ আরোহণ সমান সমান বিদ্যা আরোহণ, তাহলে বিদ্যা যোগ আরোহণের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিদ্যা আরোহণ। এইখানে সন্ধি যে নিয়মটা মেনে চলছে সেটা হচ্ছে সরায়া যোগ সরায়া মিলে কি হয়? সরায়া হয়। দেখেন বিদ্যার শেষে কি আছে? সরায়াকার আছে, মানে সরায়া আছে, তাহলে এখানে একটা সরায়া আছে। আরোহণের প্রথমেও কি আছে? সরায়া আছে, তাহলে সরায়া যোগ সরায়া মিলে কি হয়েছে? বিদ্যা এর শেষে দেখেন এখানে একটা সরায়া আকার আছে, তার মানে সরায়া আছে, তাহলে বিদ্যা যোগ আরোহণ বিদ্যা আরোহণ, তাহলে সরায়া যোগ সরায়া মিলে কি হয়? সরায়া হয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপরের প্রশ্নটা দেখেন, তারপরের যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে নিচের কোনটি শুদ্ধ বানান? এখানে উজ্জ্বল শব্দটা শুদ্ধ বানান কিভাবে হয়েছে খেয়াল করেন। উজ্জ্বল শব্দটি হচ্ছে, উজ্জ্বল যে শব্দটি সেই শব্দটির বানান হচ্ছে সঠিক। এখানে উজ্জ্বল শব্দের অর্থ হচ্ছে আলো দেয়, যা আলো দেয় বা যা খুব আলোকিত। তাহলে উজ্জ্বল শব্দের অর্থ আমরা জানলাম, সেটা হচ্ছে আলো, যা আলো দেয় বা যা খুব আলোকিত। এখন উজ্জ্বল এর সন্ধি বিচ্ছেদ কি? উজ্জ্বলের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ যোগ জল, উৎ যোগ জল মিলে হচ্ছে উজ্জ্বল, তাহলে সঠিক উত্তর হচ্ছে উজ্জ্বল। তৃতীয় নাম্বার যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যিনি সব জানেন এক কথায় প্রকাশ কোনটি? এটা হচ্ছে সর্বজ্ঞ। চলেন আমরা আরও কিছু এক কথায় প্রকাশ শিখি। যিনি সব জানেন সর্বজ্ঞ, যিনি সব কিছু দেখেন সর্বদর্শী, যিনি কোনো বিষয়ে গভীর জ্ঞান রাখেন বিজ্ঞ, কোনো বিষয়ে দক্ষ ব্যক্তি পণ্ডিত। তাহলে এখানে যিনি সব জানেন মানে হচ্ছে সর্বজ্ঞ। চতুর্থ যে প্রশ্নটা সেটা হচ্ছে বই পড়া ভালো অভ্যাস, বাক্যটিতে বই কোন কারক? দেখলে বই কোন কারক, এটা হচ্ছে কর্মকারক। কিভাবে হলো দেখেন, বই পড়া ভালো অভ্যাস বাক্যটিতে বই হলো কর্মকারক। এখন এটা কিভাবে হয়েছে খেয়াল করেন, এই ক্রিয়াকে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, প্রশ্ন করলে উত্তর আসলে কর্মকারক হয়। এখানে ক্রিয়া কি? পড়া, তাহলে পড়াকে আমি যদি প্রশ্ন করি কি দ্বারা, কি কখন প্রশ্ন করব? যখন যখন এটি বস্তু থাকে। আর কাকে দ্বারা যে প্রশ্ন করব? যখন ব্যক্তি থাকে। তাহলে বই হচ্ছে কি? বই হচ্ছে একটা বস্তু, আর এই জন্য কি দ্বারা প্রশ্ন করব। তাহলে কি পড়া ভালো অভ্যাস, এই বইয়ের জায়গায় কি লিখবো? কি। তাহলে কি পড়া ভালো অভ্যাস, তাহলে উত্তর আসতেছে বই। যেহেতু কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে বই, সুতরাং বই শব্দটি হচ্ছে একটি কর্মকারক। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে শশাঙ্ক শব্দের সঠিক উত্তর কি? শশাঙ্ক শব্দের সঠিক উত্তর হচ্ছে চাঁদ। তাহলে শশাঙ্ক হচ্ছে একটি চাঁদের প্রতিশব্দ। তাহলে আরও কিছু প্রতিশব্দ আমরা চাঁদের পড়ি। একটা হচ্ছে শশাঙ্ক এর প্রতিশব্দ হচ্ছে চাঁদ, তারপরে হচ্ছে চন্দ্র, শশী, বিদু, তাহলে শশধর, সুধাংশ, হিমাংশ, নিশাকর, ইন্দু। এগুলো হচ্ছে শশাঙ্ক এর প্রতিশব্দ বা চাঁদের বা চন্দ্রের প্রতিশব্দ। তাহলে চলেন আমরা সমুদ্রের প্রতিশব্দটা শিখি। সাগর, জলদি, ভারিদি, রত্নাকার, জলধর, সিন্ধু, পারাবার, অর্ণব, জলনিধি, জলনিধি। সূর্যের সমার্থক শব্দগুলো হচ্ছে রবি, তপন, বানু, প্রভাকার, দিবাকর, ভাস্কর, মাতণ্ড, মিহির, অরুণ এবং সবিতা। খরগোশের যে প্রতিশব্দটা রয়েছে বা সমার্থক শব্দ রয়েছে সেগুলো হচ্ছে শশ, শশক, লোমকর্ণ। তাহলে এই প্রতিশব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো চাকরি পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে। আপনারা ভালো করে এটুকুলো মুখস্থ করে রাখবেন। পরে যে প্রশ্নটা দেখেন, ভূষণ্ডির কাক অর্থ কি? ভূষণ্ডির কাক শব্দের অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। তাহলে এই দীর্ঘায়ু ব্যক্তিটা কিভাবে হলো দেখেন, ভূষণ্ডি বা ভূষণ্ডি। তাহলে আমরা এটা ভূষণ্ডিও লিখতে পারি অথবা ভূষণ্ডিও লিখতে পারি। শব্দটির অর্থ হচ্ছে এক প্রকারের দীর্ঘায়ু কাককে বোঝানো হয়। এই যে দীর্ঘায়ু যে কাকটা আছে সেটাকে আমরা কি বলতেছি? ভূষণ্ডি। ভূষণ্ডির কাক অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি, যে দীর্ঘায়ু ব্যক্তিকে আমরা ভূষণ্ডি কাক বলি। আবার এখানে যদি কাক ভূষণ্ডি হয়, মানে কাক শব্দটা যদি আগে আসে, ভূষণ্ডি শব্দটা যদি পরে যায়, তাহলে তার অর্থ পরিবর্তন হয়ে যাবে। তার অর্থ পরিবর্তন হয়ে সেটা হবে অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি। তাহলে ভূষণ্ডির কাক অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি, আর কাক ভূষণ্ডি শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি। তারপরে যে প্রশ্নটা সেটা দেখেন, রঞ্জন শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? এখানে যুক্ত বর্ণটা হচ্ছে এই যে এটা। তাহলে এখানে দেখেন এইখানে যে যুক্ত বর্ণটা রয়েছে সেটা হচ্ছে ইয় যোগ বর্গীয় জ। তাহলে আমরা আরও কিছু যুক্ত বর্ণ শিখি যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে। দেখেন এখানে আমরা বলবো বর্গীয় জয় ইয়, যে এটাকে বলবো বর্গীয় জয় ইয়।
তারপরেরটা বলবো ইয় যোগ বর্গীয় জ, তারপরেরটা হচ্ছে তয় রফলা রস্যকার, তয় রফলা রস্যকার, এটা হচ্ছে তয় রফলা রস্যকার। এরপরে হচ্ছে ইয় চ, ইয় চ, ইয় চ, তারপরে হচ্ছে ক্ষয় খ, এটা হচ্ছে ক্ষয় খ, মানে কয় যোগ মূর্ধন্য ষ, কয় যোগ মূর্ধন্য শকে আমরা বলছি ক্ষয় খ। আর এটা হচ্ছে হয় ম, উচ্চারণের সময় হবে ময় হ, আর এখানে লেখার সময় হবে হয় ম। আর এটা হচ্ছে হয় ময় ম। এরপরে যে প্রশ্নটা দেখেন, ব রসিকার বি দন্তান্ন রসিকার নি নির কোন ধরনের উপসর্গ, তাহলে বি নি নির এগুলো কোন ধরনের উপসর্গ, এটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। চলেন আমরা সংস্কৃত উপসর্গগুলো দেখে নেই। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি, যথা প্র পরা অপশম, নি ও অভ অননির, দুর্বি অদি, সু উদ পরে, প্রতি অভি অতি, অপি উপ আ। এই যে এই 20টি উপসর্গকে আমরা সংস্কৃত উপসর্গ বলি। তার মধ্য থেকে নি অনু যে আ সু বিনি, মানে হচ্ছে তার মধ্য থেকে সরায় আ সু বি নি, এই যে এই চারটা আশোবিনী, এই চারটা উপসর্গ রয়েছে, এই চারটা উপসর্গই বাংলা উপসর্গ রূপে রয়েছে। তাহলে আশোবিনী এটা হচ্ছে বাংলা উপসর্গতেও রয়েছে। তাহলে কি কি? আ সু বি নি। তাহলে এখানে আমরা বলতে পারি যে, তো এখানে বলছে বি নির নি, তাহলে বি নি নির এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গগুলো কি কি এবং সংস্কৃত উপসর্গ কি এগুলো আমরা বুঝতে পেরেছি। তারপরে যে প্রশ্নটা হচ্ছে, গবেষণা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? গো যোগ এসনা মানে গবেষণা, এটা কিভাবে হয়েছে এটা ব্যাখ্যা করি। গো যোগ এসনা মিলে হয়েছে গবেষণা। দেখেন এখানে গো যোগ এসনা মানে গবেষণা। ওকারের পর ওকার ভিন্ন অন্য কোনো স্বর থাকলে ওকারের স্থানে অব হয়। তারপরে যে প্রশ্নটা দেখেন, বিজ্ঞ এর সমার্থক শব্দ নয় কোনটি? তাহলে বিজ্ঞ এর সমার্থক শব্দ নয় প্রজ্ঞা। চলেন আমরা বিজ্ঞ এর সমার্থক শব্দগুলো জেনে নেই। বিজ্ঞ এর সমার্থক শব্দগুলো হচ্ছে জ্ঞানী, বিদ্বান, বিচক্ষণ, অভিজ্ঞ, বুদ্ধিমান। তাহলে দেখেন এখানে বিদ্বানও রয়েছে, তারপরে হচ্ছে জ্ঞানীও রয়েছে। এখন এই বুধ শব্দটা দেখেন, প্রাচীন সংস্কৃত অর্থ অনুযায়ী বুধ শব্দের অর্থ হচ্ছে পণ্ডিত, জ্ঞানী, বুদ্ধিমান। তাহলে এখানে বিদ্বানও হচ্ছে এটার অংশ, জ্ঞানীও এটার অংশ। তাহলে আমরা এখানে বুধ বলতে জ্ঞানী বোঝাতে পারি, জ্ঞানী বোঝাতে পারি। এখন দেখেন প্রজ্ঞার সমার্থক শব্দগুলো রয়েছে, যে প্রজ্ঞাগুলোর সমার্থক শব্দ রয়েছে মেধা, বুদ্ধি, মনীষা, মতি, জ্ঞান। তাহলে এখানে বিজ্ঞ এর সমার্থক শব্দ নয় কোনটি হিসাবে আমরা প্রজ্ঞাকে বলতে পারি, কারণ প্রজ্ঞা এর ভিতরে কি নয়, বিদ্বান, জ্ঞানী, ভূত এগুলো নেই। জ্ঞান আছে কিন্তু জ্ঞানী নেই। তাহলে বিজ্ঞ এর সমার্থক শব্দ নয় প্রজ্ঞা। পরে যে প্রশ্নটা দেখেন, কর্চা শব্দের সমার্থক শব্দ কোনটি? কর্চা শব্দের সমার্থক রয়েছে রুজনামচা। কর্চা শব্দের অর্থ কি সেটা আমরা একটু দেখি। কর্চা এর সমার্থক শব্দ বা অর্থ হচ্ছে রুজনামচা, কাহিনী, বৃত্তান্ত, ইতিবৃত্ত, দিনপুঞ্জি। তাহলে কর্চা এর সমার্থক শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে রোজনামচা, কাহিনী, বৃত্তান্ত, ইতিবৃত্ত, দিনপুঞ্জি, এগুলো হচ্ছে কর্চা এর সমার্থক শব্দ। আমরা বলতে পারি কর্চা শব্দের সমার্থক শব্দ হচ্ছে রোজনামচা। এরপরে যে প্রশ্নটা দেখেন, উইজডম এর বাংলা প্রতিশব্দ কোনটি? উইজডমের বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রজ্ঞা। আরও কিছু বাংলা প্রতিশব্দ বা পরিভাষা জেনে নিই। উইজডমের বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রজ্ঞা। তারপরে নলেজের বাংলা প্রতিশব্দ বা পরিভাষা হচ্ছে জ্ঞান বা বিদ্যা। আর ইন্টেলিজেন্টের বাংলা প্রতিশব্দ হচ্ছে বুদ্ধি। তাহলে এখানে উইজডমের বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রজ্ঞা। সপ্তাহ কোন ধরনের শব্দ? এটা হচ্ছে পরিমাণবাচক শব্দ। চলেন আমরা পরিমাণবাচক শব্দ কাকে বলে সেটা জানি। পরিমাণবাচক শব্দ হচ্ছে যে সংখ্যাবাচক শব্দ দ্বারা কোনো কিছুর পরিমাণ বা সমষ্টি বোঝায় তাকে পরিমাণবাচক শব্দ বলে। দেখেন এখানে সপ্তাহ বলতে কি 7 দিনকে বোঝাচ্ছে না? আর 7 দিনের সমষ্টিকে আমরা একত্রে বলি সপ্তাহ। আর এইটাকে পরিমাণ বা সমাহার বোঝায় বলে এটি একটি পরিমাণবাচক শব্দ। তাহলে সপ্তাহটা হচ্ছে পরিমাণবাচক শব্দ, কারণ সপ্তাহের ভিতরে 7 দিন রয়েছে। কত দিন রয়েছে? 7 দিন। এটা এই জন্য পরিমাণবাচক শব্দ। একইভাবে আমরা ক্রমবাচক বা পূরণবাচক শব্দ বলতে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মানে এগুলো ক্রম বোঝাচ্ছে। এই ক্রম বোঝানোর কারণে আমরা পূরণবাচক বা ক্রমবাচক শব্দ বলতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলোকে বুঝিয়ে থাকি। অঙ্কবাচক শব্দ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এগুলো আমরা যেগুলো সংখ্যার মাধ্যমে প্রকাশ করি সেগুলো হচ্ছে অঙ্কবাচক শব্দ। তারিখবাচক শব্দ হচ্ছে পহেলা, দোসরা, তেসরা, মানে যেগুলো দ্বারা তারিখ বোঝানো হয় বা তারিখ লেখা হয় সেগুলো হচ্ছে তারিখবাচক শব্দ।
তারপরে যে প্রশ্নটা দেখেন, বিদ্বান লোক সকলে শ্রদ্ধার পাত্র, এখানে শ্রদ্ধার পাত্র বোঝাচ্ছে এটা কোন ধরনের বাক্য? এটা হচ্ছে একটা সরল বাক্য। এটার মূল কারণ হচ্ছে সরল বাক্যে একটি মাত্র কর্তা থাকে, এখানে বিদ্বান লোক হচ্ছে কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে শ্রদ্ধার পাত্র হচ্ছে সমাপিকা ক্রিয়া, তাকে সরল বাক্য বলে। এই ধরনের বাক্যে এক বা একাধিক অসমাপিকা থাকতে পারে, অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, কিন্তু সমাপিকা ক্রিয়া থাকবে কয়টা? একটি। যেমন পাখিগুলো নীল আকাশে উড়ছে, তাহলে পাখিগুলো হচ্ছে কর্তা আর নীল আকাশে উড়ছে হচ্ছে বিধেয়, আর উড়ছেটা হচ্ছে এখানে ক্রিয়া। তাহলে পাখিগুলো নীল আকাশে উড়ছে, এটা হচ্ছে একটা সরল বাক্য। সেই বই পড়ছে, এ বাক্যে পড়ছে কোন ক্রিয়া? পড়ছে হচ্ছে একটা সরল ক্রিয়া বা সরল বাক্য, কারণটা হচ্ছে এখানে সে হচ্ছে কর্তা আর বই পড়ছে হচ্ছে বিধেয় বা কর্ম, তাহলে এখানে একটি মাত্র কর্তা রয়েছে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে, সেটা হচ্ছে পড়ছে, সুতরাং এটা হচ্ছে একটি সরল বাক্য। শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি? শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে বর্ণ। তাহলে আরও কিছু একক রয়েছে যেগুলো পড়লে আমাদের বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। দেখেন, শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে বর্ণ, বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ, ভাষার ক্ষুদ্রতম মূল অংশ একক হচ্ছে ধ্বনি। তাহলে এটা আমরা এভাবে বলতে পারি, শব্দের ক্ষুদ্রতম অংশ বা একক হচ্ছে বর্ণ, বাক্যের ক্ষুদ্রতম অংশ বা একক হচ্ছে শব্দ। বাক্যের মধ্যে আমরা শব্দ ব্যবহার করি, এই জন্য এটা শব্দ, আর শব্দের মধ্যে আমরা বর্ণ ব্যবহার করি বলে এটা হচ্ছে বর্ণ, আর ভাষার মধ্যে আমরা ধ্বনি ব্যবহার করি। ভাষা তো লিখে প্রকাশ করা হয় না, ভাষা কি করতে হয়? মুখে বলতে হয়, আর মুখে যা বলা হয় সবই কি? ধ্বনি। তাহলে এগুলো হচ্ছে ধ্বনি। তাহলে ভাষার ক্ষুদ্রতম অংশ বা মূল অংশ বা একক হচ্ছে ধ্বনি। আর বাক্যের মধ্যে আমরা কি করি? অনেকগুলো শব্দ ব্যবহার করে একটি বাক্য তৈরি করি, অনেকগুলো অর্থপূর্ণ শব্দ ব্যবহার করে আমরা কি করি? বাক্য তৈরি করে। এই জন্য বাক্যের ক্ষুদ্রতম একককে আমরা শব্দ বলছি, আর বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দকে আমরা পদ বলি। প্রত্যেকটা বাক্যের মধ্যে যে অর্থপূর্ণ শব্দ থাকবে সেই শব্দগুলোকে এক একটা পদ বলা হয়। দেখেন, চারি থেকে চায়ের হয়েছে কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এখানে চারি জায়গা চা, বৈষ্ণব রসিকার রি, চারি, তাহলে এই রশ্মিটা সবার শেষে উচ্চারিত হয়েছে, কিন্তু এইখানে চায়ের বৈষ্ণবর আগে উচ্চারিত হয়েছে রশ্মি। তাহলে দেখেন, শেষের রশ্মিটা মাঝে উচ্চারিত হয়েছে বলে এটা এক ধরনের অপিনিহিতি। তাহলে অপিনিহিতি কি আমরা একটু দেখি। অপিনিহিতি হচ্ছে পরে রস্যিকার বা রস্যকার আগে উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন আজই, রশ্মিটা কি আছে? শেষে রয়েছে। আমরা যখন এটাকে উচ্চারণ করি তখন আজই রশ্মিটা আমরা শেষে উচ্চারণ করি। এখানে কিন্তু আইজ আমরা রশ্মিটা মাঝে উচ্চারণ করেছি, এই জন্য শেষের রস্যিকার যদি বা রস্যকার যদি আগে উচ্চারিত হয় তাহলে সেটাকে বলা হয় অপিনিহিতি। একইভাবে আমরা সমীভবন কাকে বলে? শব্দের ভিতরে থাকা দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে এসে কিছুটা বা পুরোপুরি সমান হয়ে যাওয়ার নিয়মকে সমীভবন বলে। সমীভবন মানে সমান হওয়া। তাহলে জন্ম, এখানে জন্ম থেকে আমরা যদি দ্রুত উচ্চারণ করি তাহলে জন্ম হয়ে যায়, আর কান্না থেকে আমরা যদি দ্রুত উচ্চারণ করি সেটা কান্না হয়ে যায়। তাহলে দেখুন, দন্তান্ন এর প্রভাবে ধ কি হয়ে গেছে? দন্তান্ন এর মতো উচ্চারণ হয়ে গেছে। এখানে ম এর প্রভাবে দন্তান্ন ম হয়ে গেছে। তার মানে কি, আছিল ভিন্ন বর্ণ কিন্তু হয়ে গেছে একই ধরনের বর্ণ বা একই ধরনের ধ্বনি। এই কারণে এটাকে বলা হয় সমীভবন। দেখেন, বিষমীভবন হচ্ছে দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন আমরা যদি লিখি তাহলে শরীর লিখি, কিন্তু আমরা উচ্চারণের সময় আমরা অনেক সেক্ষেত্রে শরীর বলি। তাহলে বৈশিন্যরা দুই জায়গাতে আছে, তাহলে এই দুইটার প্রভাবে শেষেরটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তাহলে দুইটার একই ধরনের বর্ণ বা সমবর্ণ একটির পরিবর্তনকে বিষমীভবন বলে, মানে ভিন্ন হয়ে যাওয়াকে বলে। তাহলে শরীর একই রকম ছিল, হয়ে গেছে ভিন্ন, মানে ল এসে পড়েছে। সম্প্রকর্ষ, দ্রুত উচ্চারণের সময় শব্দের আদি মধ্য বা অন্ত অংশে কোনো স্বরধ্বনি লোপ পাওয়ার প্রক্রিয়াকে সম্প্রকর্ষ বা স্বরলোপ বলে। মানে এখানে লোপ পেয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। যেমন এখানে জানালা আছে, জানালার শেষে সরায়া, দন্তান্ন এর পরে সরায়াকার আছে, মানে সরায়া আছে, কিন্তু এইখানে দেখেন জানলা, তাহলে এখানে মাঝখানের যে সরায়াটা সেটা লোপ পেয়েছে। বসতি, বসতি, দন্তাস্ব এর পরে স্বর অ রয়েছে, কিন্তু এখানে বস্তি, মানে এখানে দন্তাস্ব এর পরে স্বর নেই, তার মানে স্বর লোপ পেয়েছে, সুতরাং এটা হচ্ছে সম্প্রকর্ষ বা স্বরলোপ। পরে যে প্রশ্নটা দেখেন সেটা হচ্ছে বাক্যের অন্তর্গত পদগুলোর অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই হচ্ছে যোগ্যতা। তাহলে অর্থগত ও ভাবগত মেলবন্ধন যদি না থাকে তাহলে সেটা যোগ্যতা হারায়। একটু ব্যাখ্যাটা দেখেন, বাক্যের অন্তর্গত
পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের সঙ্গতি ও ভাবের মেলবন্ধনকে যোগ্যতা বলে। আমি একটা উদাহরণ দিয়েছি, সেটা দেখেন, আমরা বড়শি দিয়ে মাছ ধরি। এটা কিন্তু যোগ্যতা সম্পন্ন, কারণ এটা হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরা, এটা বাস্তবতা আছে। আমরা বড়শি দিয়ে গাছ কাটি, আমরা কি বড়শি দিয়ে গাছ কেটে? এটা কিন্তু বাস্তব না, কারণ বড়শি দিয়ে কি করা যায় না? গাছ কাটা যায় না। যেহেতু এটা অর্থের সাথে ভাবের সাথে কোনো সঙ্গতিপূর্ণ নয়, এই জন্য এটা যোগ্যতার অভাব রয়েছে। সত্যি হচ্ছে বাক্যের অর্থ সঠিকভাবে প্রকাশ করার জন্য এক পদের পর অন্য পদ স্থাপন করার যে প্রক্রিয়াকে, সেই প্রক্রিয়াকে আমরা আসর্তি বলছি। মানে একটা পদের পর অন্য একটি পদ স্থাপন করার প্রক্রিয়াকে আসর্তি বলে, যদি সেটা কি হয়, অর্থটা সঠিকভাবে প্রকাশিত হয়। আমি একটা প্রশ্ন লিখেছি, সেমন কাঁঠাল জাতীয় আমাদের ফল। দেখেন এখানে কাঁঠাল আছে, জাতীয় আছে, আমাদের আছে, ফল আছে, এগুলো এক একটা পদ। এই পদগুলোকে আমরা সিরিয়ালি বা একের পর এক স্থাপন করেছি, কিন্তু স্থাপন করে দেখা যাচ্ছে যে এটার অর্থ কি হচ্ছে না, সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে না। সুতরাং এখানে আসক্তির অভাব রয়েছে। এখন আমি যদি এই বাক্যটাকে আমরা যদি এইভাবে স্থাপন করি, আমাদের শব্দটা আগে আনি, জাতীয় আনি, ফল কাঁঠাল, অথবা কাঁঠাল আমাদের জাতীয় ফল, তাহলে কিন্তু অর্থ সঙ্গতিপূর্ণ হচ্ছে বা অর্থ প্রকাশিত হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় আসক্তি সম্পন্ন, বা আসক্তি কি রয়েছে, আসক্তি সম্পন্ন রয়েছে। আর এটাকে বলা হয় আসক্তির অভাব। আকাঙ্ক্ষা, বাক্যের এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাকে আকাঙ্ক্ষা বলে। আমি যদি বলি আমি স্কুলে গিয়ে, তাহলে স্কুলে গিয়ে এরপরে কি হয়েছে সেটার কিন্তু আমাদেরকে জানার ইচ্ছা রয়েছে। আর জানার ইচ্ছা থাকলে সেটা আকাঙ্ক্ষা রয়েছে বা আকাঙ্ক্ষার অভাব রয়েছে, এটা বোঝাচ্ছে। তারপরে যে প্রশ্নটা দেখেন, কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? নিপাতনে সিদ্ধ সন্ধিটি হচ্ছে পরপর, মানে পরস্পর। তাহলে চলেন আমরা আরও কিছু নিপাতনে সিদ্ধ সন্ধি শিখি। যেসব সন্ধি সাধারণ ব্যাকরণের কোনো নিয়ম মেনে না হয় বা মেনে চলে না, যেসব সন্ধি সাধারণ ব্যাকরণের কোনো নিয়ম মেনে চলে না বা মেনে না হয়, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। মানে যেগুলো হচ্ছে কোনো নিয়ম অনুসারে সন্ধি হয় না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। তাহলে নিপাতনে সিদ্ধ সন্ধি তিন প্রকারের রয়েছে। একটা স্বসন্ধিও রয়েছে, ব্যঞ্জন সন্ধিও রয়েছে এবং বিসর্গ সন্ধিও রয়েছে। চলেন আমরা এগুলো একটু পড়ে দিই। নিপাতনে সিদ্ধ স্বসন্ধিগুলো হলো কোলটা, কোল যোগ অটা, বিমষ্ঠ, বিম্ব যোগুষ্ঠ, বিম্বষ্ঠ, তারপরে পরস্পর, পর যোগ পর, অন্যান্য, অন্য যোগ অন্য, গবাক্ষ, দেখেন গবাক্ষ হচ্ছে গো যোগ অক্ষ, পৌর, প্র যোগ ঔর, মাতণ্ড, মার্ত যোগ অণ্ড, শ্রুদ্ধধন, শুদ্ধ যোগ উদন, তারপর দেখেন সীমান্ত, সীমা যোগ অন্ত, শৈর, স যোগ ইর, শৈর। তারপরে হচ্ছে দেখেন আমরা কিছু ব্যঞ্জন সন্ধি পড়ব, যেগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ। আশ্চর্য, আ যোগ চর্য, একদশ, এখানে হবে একাদশ, একাদশ সমান সমান 1+10, বৃহস্পতি, বৃহৎ যোগপতি, বিশ্বামিত্র, বিশ্ব যোগ মিত্র, তস্কর, তদ যোগ কর, বনস্পতি, বন যোগপতি, দৌলোক, দেব যোগ লোক, মনীষা, মনস যোগ ঈশা, পতঞ্জলি, প্রতথ যোগ অঞ্জলি, প্রতথ যোগ অঞ্জলি, প্রতঞ্জলি। এখন আসেন আমরা নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধিগুলো জেনে নিই। অতঃপর, অত যোগ পর, অহরহ, অহযোগ অহ, অহর্নিশা, অহযোগ নিশ, অন্তঃকরণ, অন্তযোগ করণ, দুঃশাসন, দুযোগ শাসন, দুঃস্বপ্ন, দুযোগ স্বপ্ন, নিঃসন্দেহ, নিযোগ সন্দেহ, প্রাত্যকাল, প্রাত্যযোগ কাল, মনোকষ্ট, মনোযোগ কষ্ট। পরে যে প্রশ্নটা দেখেন, উচ্চারণের একক কোনটি? উচ্চারণের একককে বলা হয় অক্ষর। তো অক্ষর কাকে বলে? এক নিঃশ্বাসের শব্দের যতটুকু উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। যেমন বাংলাদেশ, তাহলে বাংলাদেশ লিখতে গেলে আমাদের অক্ষর হচ্ছে 3টি। তাহলে বাংলাদেশ, এই 3ভাবে আমরা উচ্চারণ করতে পারি এটাকে। বর্ণ, ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। যেমন বাংলাদেশের 60টি বর্ণ রয়েছে, 60টি বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্ন। ধ্বনি কোনো ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককে হলো ধ্বনি। তাহলে ধ্বনি হচ্ছে কোনো ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম একক। শব্দ কতগুলো বর্ণ বা ধ্বনি পাশাপাশি বসে যখন একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন তাকে শব্দ বলে। যেমন কলম। তাহলে ধ্বনি হচ্ছে কি? ধ্বনি হচ্ছে কোনো ভাষা উচ্চারণের ক্ষুদ্রতম একক। আর বর্ণ কি? ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। আর শব্দ কি? শব্দ হচ্ছে কতগুলো বর্ণ বা ধ্বনি পাশাপাশি বসে যখন একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন তাকে শব্দ বলে। তাহলে উচ্চারণের একক কোনটি? উচ্চারণের একক হচ্ছে অক্ষর। উচ্চারণের একক কাকে বলা হয়? অক্ষরকে। কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? কুলি এর স্ত্রীবাচক শব্দ আছে কামিন। আমরা জেনে নেই আরো কিছু গুরুত্বপূর্ণ লিঙ্গান্তর শব্দ, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। যে শিষ্য, শিষ্যা, কুলি, কামিন, মলিন, মলিনা, চতুর, চতুরা, ষোড়শ, ষোড়শী, কর্তা, কর্ত্রী,
শ্রোতা, শ্রোতে, দাতা, দাত্রী, মহৎ, মহতী, গরীয়ান, গরীয়সী। চাঁদের হাট কথাটির অর্থ কি? চাঁদের হাট কথাটির অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য। এটি একটি ভাগধারা। চলেন আরো কিছু গুরুত্বপূর্ণ ভাগধারা আমরা পড়ে নেই। চাঁদের হাট, আনন্দের প্রাচুর্য, বাঘের মাছি, আরামপ্রিয় ব্যক্তি, হার হর্দ, নারী নক্ষত্র, হরিহর আত্মা, অন্তরঙ্গ, সুলোক সন্ধানে, খোঁজ খবর, শুকুনি মামা, কুচুকরি লোক, শাখের করাত, উভয় সংকট, লেফাফা দুরস্থ, বাইরে পরিপাটি, লক্ষ্মীর বরযাত্রী, সুসময়ের বন্ধু, রাবণী চিতা, চির অশান্তি, যক্ষের ধন, কৃপণের ধন। খুবই গুরুত্বপূর্ণ ভাগধারাগুলো আমি এখানে দিয়েছি। তারপরে যে প্রশ্নটা দেখেন, রেলগাড়ি কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সেটা কিভাবে হয়েছে? রেলে চড়ে যে গাড়ি, রেলগাড়ি, এখানে চড়ে যে এই মধ্যপদ লোপ পেয়েছে বলে এটাকে মধ্যপদীলোপী কর্মধারয় সমাস বলে। অভিধানে কোন শব্দটি আগে আসে? এটা ক্ষমা শব্দটি আগে আসে, ক্ষিয়ক্ষ শব্দটা আগে আছে। কিভাবে আসে একটু খেয়াল করেন। দেখেন, সরসরে রসি দীর্ঘই রসু, দীর্ঘ রি এ ওই উ ও, অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু, এই যে এইগুলো এভাবে আসবে। তারপরে হচ্ছে যখন আমাদের ব্যঞ্জন বর্ণ আসবে, প্রথমে আসবে ক, তারপরে আসবে ক্ষিয় খ। তাহলে দেখেন এখানে চ হচ্ছে ক, মানে চ হচ্ছে ক্ষিয় খ এর পরে, খ হচ্ছে ক্ষিয় খ এর পরে, গ হচ্ছে ক্ষিয় খ এর পরে। তার মানে শুধুমাত্র ক্ষিয় খটাই কি আছে? ক এর পরে আছে, মানে এই তিনটার আগে আছে বলে এটা সবার আগে আসবে অভিধানে। 24 নম্বর, কোনটি শুদ্ধ বানান? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা শব্দটা শুদ্ধ বানান। আরও কিছু শুদ্ধ বানান আমরা পড়ে নেই। আকাঙ্ক্ষা, ব্রাহ্মণ, খুদ পিপাসা, দলিসাৎ, মুহুর্মুহ, প্রাতুষপুত্র, কৃতজ্ঞ, বিনা পানি। দেখেন, বিনা পানি লিখতে গেলে আমরা মূর্ধন্য 2টা লিখতে হয়েছে। এই বানানগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়ে রাখতে হবে, যে কোনো পরীক্ষায় আসতে পারে। এবং সর্বশেষ যে প্রশ্নটা হচ্ছে, কোনটি বাক প্রত্যঙ্গ নয়? তাহলে খাদ্যনালী হচ্ছে বাক প্রত্যঙ্গ নয়, ফুসফুস বাক প্রত্যঙ্গ। তাহলে চলেন আমরা কিছু বাক প্রত্যঙ্গের তালিকা দেখি। বাক প্রত্যঙ্গগুলো হচ্ছে ফুসফুস, কণ্ঠনালী ও স্বরতন্ত্রী, জিহ্বা, ওষ্ঠ বা ঠোঁট, দাঁত বা মাড়ি, তালু, নাসিকাপথ, আলজিভ। তাহলে আলজিভ, নাসিকাপথ, তালু, দাঁত, ওষ্ঠ বা ঠোঁট, জিহ্বা, স্বরতন্ত্রী, কণ্ঠনালী, ফুসফুস, এগুলো হচ্ছে বাক প্রত্যঙ্গ। তাহলে অবশ্যই খাদ্যনালী কি নয়? বাক প্রত্যঙ্গ নয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।